শুরুতেই আমরা দেখতে পাই ১৯৯৮ সালের এক অ্যাপার্টমেন্টে, যেখানে টিকা নামে এক মেয়ে এসে থাকতে শুরু করে। সে খুব খুশি। কিছুদিন ভালোভাবেই কেটে যায়, কিন্তু ৩-৪ দিনের মধ্যে সে দেখে তার ঘরের সিলিং থেকে পানি পড়ছে। সে কিছুই বুঝতে পারছে না কিভাবে তার ঘরে পানি লিক হচ্ছে। সে ভাবছে হয়তো তার ঘরের ওপরের ফ্লোর থেকে পানি আসছে। সে নিচে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলে, কিন্তু ম্যানেজার বলে, তোমার ওপরের রুমে তো কেউ থাকে না। সে খুব চিন্তিত হয়ে যায়। সে ঠিক করে যে নিজেই গিয়ে দেখে আসবে ওপরে কে থাকে আর কে থাকে না। সে সেই ফ্লোরে যায় যেটা সম্পূর্ণ বন্ধ আর ফাঁকা। সে তাকিয়ে থাকে সেই রুমটার দিকে যার নাম্বার ৬১০। সে রুম ৬১০-এর দিকে এগোতে থাকে। ঠিক তখনই ভেতর থেকে শব্দ আসে, কে তুমি? তুমি এখানে কেন এসেছ? আর যদি এসেছ তবে বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। টিকা ভাবে, মনে হচ্ছে অ্যাপার্টমেন্টের লোকজন তাকে মিথ্যা বলছে। নিশ্চয়ই ৬১০ নম্বর রুমে কেউ একজন থাকে। সে ভেতরে যায় আর এক মহিলা বলে, আমার নাম মিস কে, আর ৪ দিন আর রাত। টিকা কিছুই বুঝতে পারে না এই মহিলা ৪ দিন আর রাত বলতে কি বোঝাচ্ছে। আর এই মহিলা আর তার মেয়েটি মানুষ বলে মনে হয় না। সে ভীষণ ভয় পেয়ে ধীরে ধীরে দৌড়ে নিজের রুমে ফিরে আসে। ১ দিন, ২ দিন, ৩ দিন কেটে যায় এবং আজ হলো ৪র্থ দিন। শেষ পর্যন্ত সে তার বোনকে ফোন করে সবকিছু জানায়। তার বোন তাকে বোঝায়, কিছু হবে না, চিন্তা করো না, তুমি হয়তো কোনো ভুল বুঝেছ, অথবা অ্যাপার্টমেন্ট মালিকদের কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, তোমার কিছু হবে না। বোনের বোঝানোর পর টিকা কিছুটা স্বস্তি পায়। এখন ৪ দিনও শেষ হয়ে গেল এবং রাত এসে গেল। টিকা ব্রাশ করার জন্য বাথরুমে যায় এবং এখান থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর যাত্রা। টিকার মনে হয় তার বাথরুমে কেউ আছে, কিন্তু সে ভাবে হয়তো তার ভুল বোঝা। কিছুক্ষণ পর একই মহিলা আর তার মেয়েটি টিকার টপ থেকে বেরিয়ে আসে এবং তাকে আক্রমণ করে। টিকা চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে তার বোন বাথরুমে আসে, কিন্তু সেখানে সে এমন দৃশ্য দেখে যা জীবনে কখনো দেখেনি। সে দেখে তার বোনের দেহ টুকরো টুকরো করে ফেলা হয়েছে এবং এই টুকরোগুলো ওই দুইজন করেছে। গল্পটা ভীষণ ভয়ঙ্কর আর ভয়াবহ। গল্পের পরের দৃশ্যে চলে আসা হয় আলমার কাছে। আলমা যে একটি ছোট শহরে থাকত, সে খুব ভয় পেত, তবুও একটি রেস্তোরাঁ চালাত। কিন্তু তার রেস্তোরাঁর অবস্থা খুব খারাপ ছিল। আলমা খুব দায়িত্বশীল ছিল। তার মা হাসপাতালে অসুস্থ অবস্থায় ছিলেন। তার ছোট বোন মিয়াকেও দেখাশোনা করার দায়িত্ব ছিল তার কাঁধে। তাদের দেখাশোনার মতো আর কেউ ছিল না। কিছুদিন পর আলমা একটি ফোন কল পায়। ফোনটা এসেছিল হাসপাতাল থেকে। তাকে জানানো হয় তার মা এখন এই পৃথিবীতে নেই। আলমা ভীষণ কাঁদতে থাকে। তার বোনও অনেক কাঁদতে থাকে। তাদের সান্ত্বনা দেওয়ার মতো একমাত্র মানুষ ছিল রে। রে আলমাকে খুব ভালোবাসত। আলমা ঠিক করে রের কথা শুনবে এবং একটি চাকরি খুঁজবে। অবশেষে সে একটি অ্যাপার্টমেন্টে ম্যানেজারের কাজ পায়। সেই অ্যাপার্টমেন্ট থেকে তাকে থাকার জন্য একটি ঘরও দেওয়া হয়। আলমা এই খবরটি রেকে জানায়। রে, যে একজন পুলিশ অফিসারও ছিল, এই অ্যাপার্টমেন্টের নাম শুনে অবাক হয়ে যায়, কারণ এটি সেই একই অ্যাপার্টমেন্ট যেখানে কিছুদিন আগে টিকার মৃত্যু হয়েছিল। রে আলমাকে সব কিছু জানায়। পুলিশ এখনও খুঁজে বের করতে পারেনি কে এটা করেছে, কারণ কোনো অস্ত্র পাওয়া যায়নি যা দিয়ে দেহ কাটা হয়েছিল। কেউ ভেতরে ঢুকতে বা বাইরে বেরোতে দেখা যায়নি। কেউ বুঝতেই পারছে না কে করেছে এটা, কিভাবে এমনটা ঘটল। আলমা রেকে বোঝায় যে আমি এই কাজটা পেয়েছি এবং আমি এখানে থাকতে চাই। যদি তুমি চাও আমি শহরে আসি, তবে আমাকে এই কাজটা করতেই হবে। রের কোনো উপায় থাকে না, সে রাজি হয়। অবশেষে পরের দিন আলমা তার বোনকে নিয়ে সেই শহরে চলে আসে এবং এখান থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর যাত্রা। আলমা আর তার বোন খুব খুশি হয় যে তারা নতুন শহরে এসেছে। মিয়া রেকে বলে, আমাকেও নাচ শিখতে হবে। রে তাকে বোঝায় এই অ্যাপার্টমেন্টেই একটি নাচের স্টুডিও আছে। সেটা চালান একজন খুব ভালো মহিলা। তুমি চাইলে সেখানে গিয়ে নাচ শিখতে পারো। মিয়াও খুশি হয়। অবশেষে তারা দুজন অ্যাপার্টমেন্টে পৌঁছায়। এই অ্যাপার্টমেন্টের মালিক ছিলেন বুলান এবং তার স্বামী ইমান। তারা দুজন মিয়া আর আলমাকে দেখে খুশি হয়। তাদের পুরো অ্যাপার্টমেন্ট ঘুরিয়ে দেখায় এবং সব কিছু বোঝায়। এটা প্রথম তলা, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, চতুর্থ, পঞ্চম। কিন্তু তখন আলমা জিজ্ঞেস করে, ষষ্ঠ তলার কি হলো? ওই তলার নাম শুনে তারা দুজন ভয় পেয়ে যায়। তারা আলমাকে বোঝায় যে সেই তলায় বহু বছর ধরে কাজ চলছিল, তাই আমরা সেই তলা বন্ধ করে দিয়েছি, তুমি কখনো সেখানে যেও না। আলমা রাজি হয়। সে জানতই না ওখানে কি আছে। আলমার রুম ছিল তৃতীয় তলায়। তার রুম নাম্বার ছিল ৩১০। আলমা খুব খুশি হয়।
মিয়াও খুশি হয়। রেও আলমাকে বলে, তুমি কাল থেকে তোমার কাজ শুরু করতে পারো। এরপর মালিক দম্পতি চলে যায়, রেও চলে যায়। কিন্তু মিয়া আলমাকে একা পায়। সে বলে, রে তোমাকে খুব ভালোবাসে, তুমি কেন তাকে বিয়ে করছো না? সে তোমাকে বিয়ে করতে চায় আর তুমি এড়িয়ে যাচ্ছ। আলমা তার বোনকে বোঝায়, আমি বিয়ে এড়িয়ে যাচ্ছি কারণ আমি চাই না মায়ের মতো আমারও জীবন হোক। আলমা তার বোনকে মনে করিয়ে দেয়, মনে আছে তো, বাবা মাকে ছেড়ে চলে গিয়েছিল, সে ছিল ভীষণ খারাপ মানুষ। মিয়া বলে, তুমি ভুলে গিয়েছ, মা বলেছিল বাবা আসলে এক দুষ্ট আত্মার কবলে পড়েছিল, সেই আত্মাই বাবাকে আমাদের থেকে আলাদা করেছিল। আলমা তার বোনের কথা কেটে দেয়। সে খুব রেগে যায়। সে বলে, মা এসব কথা বলেছিল বাবাকে বাঁচানোর জন্য। আসল সত্য হল বাবা ছিল এক নীচ মানুষ, এই কারণেই আমি বিয়ে নিয়ে ভয় পাই। তুমি কখনো আমার আর রের মাঝে আসবে না। আলমা ভীষণ রেগে যায়। রে তখন নিজের অফিসে টিকার কেস নিয়ে কাজ করছিল। ডাক্তার রেকে জানায় টিকার বোনের অবস্থা ভীষণ খারাপ। সে শুধু একটাই কথা বলছে বারবার বারবার, মিস কে, 4 দিন আর রাত। সে আর কিছুই বলছে না। রে কিছুতেই বুঝতে পারছে না কিভাবে এই কেস সমাধান করবে, কিন্তু সে জানত না খুব শীঘ্রই তার কেসের সমাধান হয়ে যাবে। গল্প আবার ফিরে আসে সেই অ্যাপার্টমেন্টে। এখন আলমা তার কাজ করছে। হঠাৎ এক লোক 5ম তলা থেকে আসে এবং বলে, আমার রুমে পানি লিক হচ্ছে, দয়া করে একবার আসুন। আলমা তার রুমে যায়। সেখানে সত্যিই পানি লিক হচ্ছিল। লোকটা বলে, টিকাও আগে এই অভিযোগ করেছিল আর এখন আমিও করছি। আলমা জিজ্ঞেস করে, কে টিকা? লোকটা তাকে জানায়, তুমি জানো না সেই মেয়ে যে এখানে ভয়ঙ্করভাবে মারা গেছে? লোকটা আলমাকে বলে, আমি এসব নিয়ে মাথা ঘামাই না, আমি আমার মেয়েকে নিয়ে কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি, আমি না আসা পর্যন্ত দয়া করে সব ঠিক করে দিও। আলমা রাজি হয়। লোকটা চলে যায়। কিন্তু আলমা কিছুতেই বুঝতে পারে না লিক কোথা থেকে হচ্ছে। সে একই ভুল করে যেটা টিকা করেছিল। সে ঠিক করে ওপরের রুমটা চেক করবে। সে টেকনিশিয়ানকে ডাকে, কিন্তু টেকনিশিয়ান যেতে অস্বীকার করে। সে বলে, ওই ফ্লোর বন্ধ, সেখানে কেউ যেতে পারবে না, আমি একেবারেই যাব না। এই বলে টেকনিশিয়ান চলে যায়। আলমা বোঝে না কি করবে। তখন তার বোন মিয়া আসে, যে সেদিন নাচের ক্লাস থেকে ফিরেছে। সে খুব খুশি। আলমা তার বোনকে বলে, চলো আমার সঙ্গে 6ষ্ঠ তলায়, আমি কিছুই করব না, শুধু চেক করব। আলমা আর মিয়া দুজনেই 6ষ্ঠ তলায় ওঠে এবং এটাই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সেই ফ্লোর পুরোপুরি বন্ধ ছিল। সেখানে কেউ ছিল না। মিয়া ভয় পাচ্ছিল, কিন্তু আলমা তবুও ভেতরে যাচ্ছিল। তারা 610 নম্বর রুমের কাছে পৌঁছে যায়। ভেতর থেকে শব্দ আসে, বাইরে কে? ভেতরে এসো, আমি মিস কে। তারা ভাবে হয়তো এখানে সত্যিই কেউ থাকে। তারা একই ভুল করে ফেলে যে ভুল টিকা করেছিল। তারা দরজা খুলে ফেলে। ভেতরে ছিল এক মহিলা এবং তার মেয়ে, আর সেই মহিলা বলে, 4 দিন আর রাত। তারা দুজনেই বুঝতে পারে এরা মানুষ নয়। তারা দৌড়ে নিজেদের রুমে চলে আসে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ভয়ঙ্কর যাত্রা শুরু হয়ে গেছে। এভাবেই ধীরে ধীরে গল্প এগোতে থাকে। মিয়া তখন তার নাচের ক্লাসে যায়। যে মহিলা তাকে নাচ শেখাচ্ছিলেন তার নাম ছিল রিনি। কিন্তু মিয়া জানত না যে রিনির ভেতরে এক বিশেষ শক্তি আছে। আমি এসব বলছি কারণ রিনিও এই গল্পের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠবে। কিন্তু আপাতত আমাদের ফিরে যেতে হবে আলমার কাছে। আলমা কাজ করছিল। হঠাৎ তার ডেস্ক থেকে একটি পেরেক মাটিতে পড়ে যায়। সেই পেরেক মাটিতে একটি দাগ ফেলে। প্রথম দিন, মানে আজকেই প্রথম দিন। এরপর আলমার কাছে একটি ফোন কল আসে। এবার সেই কলটি আসে সেই একই লোকের রুম থেকে, যে আগে অভিযোগ করেছিল। আলমা তার রুমের দিকে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে এক মেয়ে দাঁড়িয়ে আছে। আলমা ভাবে হয়তো লোকটা তার মেয়েকে এখানে রেখে গেছে। মেয়েটি আলমাকে দেখে দৌড়ে রুমের ভেতরে ঢুকে যায়। আলমা রুম খুলে দেখে সেই একই মহিলা ভেতরে বসে আছেন। তিনি মেয়ের চুল আছড়াচ্ছিলেন, আর তিনি আলমাকে বলে ওঠেন, তুমি মরবে, তুমিও মরবে, আমি তোমাকেও নির্যাতন করব, তোমার শরীর টুকরো টুকরো করে ফেলব। আলমা ভীষণ ভয় পেয়ে যায়। সে চিৎকার করতে করতে সেখান থেকে দৌড়ে আসে। এখন অ্যাপার্টমেন্টের সবাই খবর পেয়ে যায় যে এখানে ভূত আছে। কিছুক্ষণের মধ্যেই রেও সেখানে চলে আসে। অ্যাপার্টমেন্টের মানুষজন ভয় পেয়ে ফ্ল্যাট ছেড়ে চলে যেতে থাকে। কিন্তু বুলান আর ইমান সবাইকে বোঝায়, আসলে এমন কিছু নেই। লোকজন শান্ত হয়। কিন্তু রে তখনও প্রশ্ন করতে থাকে, 610 নম্বর রুমে কে আছে? সেই মহিলাকে, তার মেয়েকে? আমাকে সত্যি কথা বলো, নইলে আমি তোমাদের এখনই গ্রেফতার করব।
এখন বুলান আর ইমানের আর কোনো উপায় থাকেনি। তারা সত্যিটা জানায়। তারা বলে 4 বছর আগে নাদিয়া নামে এক মহিলা তার মেয়ে নুরিকে নিয়ে এখানে থাকতে এসেছিল। কিছুদিন পর তারা এখান থেকে চলে গিয়েছিল, কিন্তু যাওয়ার সময়েই এক দুর্ঘটনায় তারা দুজনেই মারা যায়। আর জানি না কেন তাদের আত্মা এই ফ্লোরে আটকে আছে। এই কারণেই আমরা পুরো ফ্লোর বন্ধ করে দিয়েছি। আমরা একজন বাবাকে ডেকেছিলাম আত্মা তাড়ানোর জন্য, কিন্তু কোনো বাবাই এই আত্মা বের করতে পারেনি। শেষে সেই বাবা আমাদের বলেছিল ওই ফ্লোরে কখনো যেও না, তাই আমরা চিরদিনের জন্য সেটা বন্ধ করে দিয়েছি। সব শুনে রে বলে ওঠে, আমি ওই ফ্লোরে যাচ্ছি, দেখি আসলে কি আছে। কিন্তু আলমা রেকে থামায়। সে বলে, দয়া করে তুমি যেও না। ঠিক তখনই মিয়ার নাচের ক্লাসের সময় হয়ে যায়। আলমা বলে, আমি মিয়াকে ক্লাসে নিয়ে যাচ্ছি, তুমি এখানেই থাকো। আলমা চলে যায়, কিন্তু সে জানত না এর পর কি ঘটতে চলেছে। এবার আর কোনো উপায় না দেখে তারা সুকোমোকে ডাকে। সুকোমো আসলেও আত্মা তাড়াতে পারে না। সে বলে, আমি ওই আত্মার সঙ্গে কথা বলতে চাই, কিন্তু তার জন্য ওই আত্মার কোনো জিনিস আমার দরকার। ওটা পেলেই আমি যোগাযোগ করতে পারব। কেউ বুঝতে পারছিল না সেই জিনিস কোথায় পাওয়া যাবে। এভাবেই দ্বিতীয় দিন কেটে যায়। আলমা ভীষণ দুশ্চিন্তায় থাকে। হঠাৎ সে একটি ফোন কল পায়। ফোনে মিয়া বলে, পুলে এসো, তোমাকে কিছু দেখাতে চাই। আলমা পুলে যায়, কিন্তু সেখানে কেউ নেই। সে মিয়াকে ফোন করে জিজ্ঞেস করে, তুমি আমায় ডাকলে কেন? মিয়া বলে, আমি তো তোমাকে কোনোদিন ডাকিনি। আলমা তখনই বুঝতে পারে এই কল আসলে মিয়া দেয়নি, অন্য কেউ দিয়েছে। এবং সে ঠিকই ভেবেছিল, কারণ সেই দুষ্ট মহিলা আলমাকে জলে টেনে নেয়। আলমা জলে ডুবে যাচ্ছিল। অন্যদিকে মিয়া ব্রিজের কাছে ছিল, কিন্তু কাউকে দেখতে পাচ্ছিল না। হঠাৎ আলমা উঠে আসে, কিন্তু সেটা আসল আলমা ছিল না। আলমার শরীর দখল করে নিয়েছিল সেই মহিলা। তার গায়ে তখন ঐতিহ্যবাহী নাচের মুখোশও ছিল। তারপর সেই মহিলা মিয়াকেও আক্রমণ করে, কিন্তু তার আগেই রে আর অন্যরা এসে তাদের বাঁচায়। এখন তাদের হাতে একটা সূত্র আসে। তারা রিনির কাছে গিয়ে মুখোশের ব্যাপারে জানতে চায়। রিনি জানায়, এই মুখোশ বানায় একমাত্র মানুষ সাতায়ু। তাদের সাতায়ুর কাছে যেতে হবে। আলমা ঠিক করে রেকে নিয়ে সে সাতায়ুর গ্রামে যাবে। সে মিয়াকে বুলান আর ইমানের কাছে রেখে যায়। অবশেষে তারা সাতায়ুর কাছে পৌঁছায়। সাতায়ু মুখোশ দেখে হতবম্ব হয়ে যায়। সে বলে, আমি এই মুখোশ বানিয়েছিলাম এক মেয়ের জন্য। তোমরা যদি জানতে চাও সেই মেয়ে কে, তবে তার মায়ের কাছে যাও। তার মা এই গ্রামের সবচেয়ে ধনী মহিলা, সুকোমা দেবী। তারা সুকোমা দেবীর কাছে যায়, কিন্তু সুকোমা দেবী তাদের সঙ্গে কথা বলতে অস্বীকার করে। তারা কিছুই বুঝতে পারে না কেন এমন হচ্ছে। ঠিক তখন ওই বাড়ির এক দাসী সব খুলে বলে দেয়। সে জানায়, সুকোমা দেবী তার মেয়ে সুগিংকে ভীষণ ভালোবাসতেন। তিনি চেয়েছিলেন মেয়েকে নৃত্যশিল্পী বানাতে। সাতায়ুই সেই মুখোশ সুগিংয়ের জন্য বানিয়েছিলেন। কিন্তু একদিন সুকমা জানতে পারেন তার মেয়ে গর্ভবতী হয়েছে। সে কারো প্রেমে পড়েছে এবং তার সঙ্গে সংসার করতে চায়। সুকমা মেয়েকে বলে, হয় তুমি আমাকে বেছে নাও, নয়তো ওই মানুষটিকে। সুগিং তখন মানুষটিকে বেছে নেয় এবং বাড়ি ছেড়ে চলে যায়। এরপর থেকে আর কেউ তাকে দেখেনি। এখনও কেউ জানে না সুগিং কোথায়। আলমা সন্দেহ করে সুগিং আর মাদিয়া আসলে একই মানুষ। তারা দাসীকে জিজ্ঞেস করে মুখোশটা কি পেতে পারে। দাসী সুগিংয়ের মুখোশ তাদের দিয়ে দেয়। এবার তাদের হাতে আত্মার সঙ্গে যোগাযোগের উপায় আসে। তারা মুখোশ নিয়ে শহরে ফেরার পথে হঠাৎ এক ট্রাক তাদের আক্রমণ করে। গাড়ি দুর্ঘটনা হয়, তবে তারা কোনোভাবে বেঁচে যায়। সুগিং তাদের সব কিছু দেখিয়ে দেয়, কিভাবে এক ব্যক্তি তাকে আর তার মেয়েকে হত্যা করেছিল, এবং সম্ভবত তাদের দেহ 610 নম্বর রুমেই কবর দেয়া হয়েছে। সুকোমো সবাইকে বোঝায়, যদি আত্মাকে মুক্তি দিতে হয় তবে প্রথমে তাদের দেহ খুঁজে বের করে সৎকার করতে হবে। এবার তারা অ্যাপার্টমেন্টে ফিরে আসে, কিন্তু হঠাৎই বুলান আর ইমান তাদের আক্রমণ করে বসে। কারণ আসল খুনি ছিল ইমান। সেই সুগিংকে ভালোবাসার ফাঁদে ফেলে অ্যাপার্টমেন্টে এনেছিল। তারপর ধীরে ধীরে সব সত্য প্রকাশ পায়। ইমান আরেক মহিলার সঙ্গে সম্পর্কে জড়ায়, আর সেই মহিলা আর কেউ নয়, বুলান। সব জানতে পেরে সুগিং ইমানকে ছেড়ে যেতে চাইলে ইমান সুগিং আর তার মেয়েকে হত্যা করে। প্রথম দিনে সে সুগিংকে মারে, দ্বিতীয় দিনে লাশ ফ্রিজে রাখে, তৃতীয় দিনে লাশ টবে রাখে যাতে গন্ধ না বের হয়, চতুর্থ দিনে সে দেহ টুকরো টুকরো করে অ্যাপার্টমেন্টে কবর দেয়। এই ভয়ঙ্কর সত্য জানার পর রে, আলমা আর মিয়া দেহগুলো বের করে সৎকার করে। তাদের আত্মা মুক্তি পায়। কিন্তু বুলান আর ইমান ভয়ঙ্কর যন্ত্রণায় মারা যায়। পরদিন সকালে আলমা, মিয়া আর রে অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যায়।
কিন্তু আজও সুগিং আর তার মেয়ের আত্মা পুরোপুরি মুক্তি পায়নি, কারণ তাদের মা যতদিন না সে ক্ষমা করবে তাদের আত্মা বন্দী হয়ে থাকবে। এভাবে আজকের এই মুভিটা শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে যেন ভুলবেন না।